ওয়েলকাম টু মাই চ্যানেল প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম। আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের উপপাদ্য প্রমাণ করার জন্য। উপপাদ্য 30। যারা আমার ক্লাসে প্রথম তারা প্লিজ আগের উপপাদ্য প্রমাণগুলো একটু দেখে নিও। যাবতীয় উপপাদ্য ক্লাস 9-এর আমার এর আগেই প্রমাণ করা হয়ে গেছে। আজকে আমরা একদম শেষ উপপাদ্যটি প্রমাণ করতে চলেছি, উপপাদ্য 30। তো উপপাদ্য 30-তে কি বলেছে? ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এটা আমরা প্রমাণ করব। এখন প্রশ্ন হচ্ছে মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজ, তার তো তিনটে শীর্ষবিন্দু থাকবে, ত্রিভুজের তো তিনটেই শীর্ষবিন্দু পাবে, এ বি সি। এই যে তিনটে শীর্ষবিন্দু রয়েছে সেখান থেকে বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশকে বলা হয় মধ্যমা। তাহলে মধ্যমা কি? কোনো ত্রিভুজের বিপরীত বাহুর উপর, বিপরীত বাহুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ শীর্ষবিন্দু থেকে সেই রেখার সরল রেখাংশকে বলা হয় মধ্যমা। বোঝা গেছে? যদি না বুঝে থাকো তোমরা প্রথমে মধ্যমার সংজ্ঞাটি লিখে নাও। দেখো, যারা জানো খুব ভালো কথা, কিন্তু যাদের একটু মনে হয় যে ডেফিনেশনগুলো একটু অসুবিধা আছে, আমি তাদের জন্য মনে করে পড়াচ্ছি। লিখে নিলে সেটা সুবিধাই হবে। লিখে নাও, মধ্যমা কি না শীর্ষবিন্দু থেকে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে সংযোজক সরল রেখাংশকে মধ্যমা বলা হয়। ওকে, মধ্যমা বলা হয়। এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্ট কাজে লাগিয়ে এরপরে আমরা অনেকগুলো প্রয়োগ শিখব। তো মধ্যমা হলো কি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশকে মধ্যমা বলা হয়। এখন এই ত্রিভুজটা যদি এসি বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু এফ হয়, সেক্ষেত্রে দেখো সিএফ আর বিই দুটো কি হচ্ছে? দুটো মধ্যমা পাবো। একই রকমভাবে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এডি হবে কি? বিসি বাহু ত্রিভুজের আর একটা মধ্যমা। তো আমাদের প্রমাণে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ত্রিভুজের এই যে তিনটে মধ্যমা আমরা পাবো, মধ্যমাগুলি সমবিন্দু। তার মানে মধ্যমাগুলো একটা বিন্দুতেই তারা পরস্পরকে ছেদ করবে, এমন নয় যে আলাদা আলাদা জায়গায় গিয়ে ছেদ করবে। ওকে, একই বিন্দুতে তিনটেই মধ্যমা সেখান দিয়ে কি করবে? পরস্পরকে ক্রস করে বেরিয়ে যাবে। সো এটাই আজকে আমাদের প্রমাণের বিষয়বস্তু। ওকে, আচ্ছা, যদি কেউ মনে হয় যে লিখতে পারছো না, তোমরা ভিডিওটাকে পজ করে নাও, করে নিয়ে লেখো, কারণ আমি এবার প্রমাণে এগোবো। ওকে, আচ্ছা, ত্রিভুজের যেই প্রমাণটা করতে গিয়ে আমাদের যেটা করতে হবে, উপপাদ্য একই কথা এর আগেও বলেছি, আবার বলছি যে উপপাদ্য প্রমাণের কিছু স্টেপ আছে। এমনি লিখে দিলে তো হয় না, কিছু স্টেপস আছে, সেই স্টেপসগুলোকে আমাদের ফলো করতে হয়। এখানেও আমরা ফলো করব। তো প্রথমেই কি? প্রথমে হচ্ছে প্রদত্ত। লেখো প্রদত্ত। এতদিন ধরে তোমরা লিখছো, এতদিনে নিশ্চয়ই অভ্যেস হয়ে গেছে ব্যাপারটা যে প্রদত্ত মানে কি? যেটা দেওয়া আছে। দেখো, ত্রিভুজ এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ। বিই এবং সিএফ এরা দুজন মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে।
এজি যুক্ত করি, এজি যুক্ত করি এজির বর্ধিতাংশ, এজি এর বর্ধিতাংশ, বর্ধিতাংশ মানে কি, যুক্ত করার পর এটাকে আরেকটু লম্বা করে আমি বাড়িয়ে দিলাম, বর্ধিতাংশ বিসি বাহুকে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, হলো, ডি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য, প্রামাণ্য এডি বিই সিএফ সমবিন্দু, সমবিন্দু। অর্থাৎ দেখো এখানে কিন্তু বলা নেই যে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, পয়েন্টটা ভালোভাবে দেখবে, এখানে কিন্তু বলেনি যে ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। দেখো এখানে বলেছে কি বিই আর সিএফ হচ্ছে মধ্যমা দুটো, কারণ কি এসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে আর এবি বাহুর মধ্যবিন্দুটা বলা আছে, কিন্তু এটাকে বলা নেই, কনসিডার করা নেই যে ডি এটার মধ্যবিন্দু হবে। আমরা কি করব, উল্টোভাবে প্রমাণ করব। এখানে দেখো এরা এই যে দুটো মধ্যমা যেটা গিভেন বিই আর সিএফ মধ্যমা দুটো যে বিন্দুতে ছেদ করেছে এ আর সেই বিন্দুটাকে আমরা যোগ করলাম, করে এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে কি হচ্ছে এ একটা জায়গায় গিয়ে বিসিকে ছেদ করবে। এবার আমরা কি প্রমাণ করব, তার মানে কি, তাহলে তো অলরেডি দেখো ছবি থেকে বোঝা যাচ্ছে যেটা সমবিন্দু, কারণ তিনটেই হচ্ছে জি বিন্দু দিয়ে গেছে। ওকে, তো এখানে আমরা প্রমাণ করব যে এডি হচ্ছে এটার একটা মধ্যমা, অর্থাৎ কি ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু। এটা যদি প্রমাণ করা হয়ে যায় তার মানেই প্রমাণিত হবে যে মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে আমরা কি লিখলাম, এডি বিই সিএফ, এডি বিই সিএফ এরা হচ্ছে সমবিন্দু, অর্থাৎ অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণিত হবে যে মধ্যমা তিনটি সমবিন্দু, মধ্যমা তিনটি সমবিন্দু। হলো? আচ্ছা, এতদিন ধরে আমরা যাবতীয় উপপাদ্য শিখে এসেছি এবং উপপাদ্য এর আগে আমি বলেছি যে যেটুকু ছবিতে দেওয়া থাকে এইটুকু হচ্ছে আমাদের প্রদত্তের বিষয়, তাই তো, এইটুকু প্রদত্তের বিষয়। এবার প্রদত্তে যেটা থাকে সেটা সবসময় যথেষ্ট হয় না একটা প্রমাণের জন্য, তার জন্য একটা পার্ট থাকে, সেটা হচ্ছে অঙ্কন। আমাদের কিছু এঁকে নিতে হয়, এক্সট্রা কিছু এঁকে নিতে হয়, সেটা হচ্ছে অঙ্কন। এখানে আমরা কি অঙ্কন করেছি, এখানে আমরা অঙ্কন করেছি হচ্ছে এই যে রেখাটা দেখতে পাচ্ছ জিডি, এই জিডি রেখাংশকে এমনভাবে বর্ধিত করলাম এইচ পর্যন্ত যাতে এটা এই এজি জিডির সমান হয়। ওকে, দেখো অঙ্কন, অঙ্কন জিডিকে এমনভাবে বর্ধিত করি, এমনভাবে এইচ পর্যন্ত বর্ধিত করি যাতে এজি ইকুয়ালস টু জিএইচ হয়, যাতে এজি ইকুয়ালস টু জিএইচ হয়। বিএইচ সিএইচ যুক্ত করি, বিএইচ এবং সিএইচ যুক্ত করি, এটা হচ্ছে আমার অঙ্কন।
এবার আমরা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ করার আগে, লেখার আগে ছবিতে আসি। ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা যদি কনসিডার করি, ত্রিভুজ ABH, ABH এর এটা মধ্যবিন্দু পেলাম, এটাও মধ্যবিন্দু পেলাম। তাহলে আমরা যখন এর আগের উপপাদ্যগুলো প্রমাণ করেছি সেখানে এটা অলরেডি প্রমাণ শিখে এসেছি কি না, কোনো ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। পড়েছি তো, এটা আমরা জানি। তাহলে সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি FG বাহুটা BH এর সমান্তরাল। তাহলে FG আর FC কোনো তফাৎ তো নেই। FG যদি এর সমান্তরাল হয় সেক্ষেত্রে GC বাহুটা এর সমান্তরাল। ঠিক একইভাবে এই ত্রিভুজটা যদি আমরা দেখি, ত্রিভুজ ACH, এটা যদি দেখি সেখানে দেখো এই বাহুটার এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু। সেক্ষেত্রে কি হচ্ছে, একইভাবে এই সরলরেখাটার কি হচ্ছে, সমান্তরাল, তাই তো? এবার এটার সমান্তরাল এটা মানেই এটার সমান্তরাল এটা। তাহলে এই গোটা যে চতুর্ভুজ যেটা পেলাম BHCG, সেই চতুর্ভুজের কি হচ্ছে, বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হচ্ছে। এবার কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে কি, সেটা অবভিয়াসলি একটা সামান্তরিক হবে। আবার সামান্তরিকের কর্ণ দেখো কে কে আছে, BC GH, এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তো তারও আগের উপপাদ্যে সামান্তরিকের ধর্ম যেখানে আমরা পড়ছিলাম, যেখানে প্রমাণ করছিলাম, সেখানে শিখেছি কোনো সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং এই বিন্দুটা কি হচ্ছে, BD ইকুয়ালস টু DC। এটাই তো প্রমাণ করতে হবে। BD ইকুয়ালস টু DC হওয়া মানেই হচ্ছে D কি, BCর মধ্যবিন্দু, তার মানে AD হচ্ছে মধ্যমা। পুরো প্রমাণটা আমি মুখে বলে দিলাম, এবার আমি একটা একটা স্টেপ বাই স্টেপ লিখছি, তোমরা ফলো করো। প্রমাণ। দেখো, ত্রিভুজ ABH এর AB বাহুর মধ্যবিন্দু হচ্ছে F এবং AH বাহুর মধ্যবিন্দু G। সুতরাং FG সমান্তরাল BH, রাইট? FG সমান্তরাল BH, অর্থাৎ FC সমান্তরাল BH implies that GC FC সমান্তরাল B, এটা থাক, এইটুকুই থাক। FC সমান্তরাল হচ্ছে BH। আচ্ছা, তোমরা কাজ করো, এই জায়গাটা বাদ দাও, আপাতত দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি দেখাই। দুটো ত্রিভুজ থেকে পেলাম FG হচ্ছে BH এর সমান্তরাল। আবার দেখো, ত্রিভুজ ACH এর AC বাহুর মধ্যবিন্দু কে E এবং AH এর মধ্যবিন্দু কে G। সুতরাং একই ব্যাপার, দুটো মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ তৃতীয় সরলরেখার কি হবে, সমান্তরাল। সুতরাং GE সমান্তরাল CH, GE সমান্তরাল হচ্ছে FG সমান্তরাল BH, আর GE সমান্তরাল হচ্ছে HC। হলো, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এখন 1 ও 2 থেকে পাই FG সমান্তরাল BH ইমপ্লাইজ করছে কি, FG মানে হচ্ছে FC সমান্তরাল BH,
সুতরাং জিসি সমান্তরাল বিএইচ এবং জিই সমান্তরাল এইচসি, তার মানে হচ্ছে বিজি সমান্তরাল এইচসি। এটা মানে হচ্ছে কি, সরি, বিই সমান্তরাল এইচসি, বিই সমান্তরাল এইচসি, এটা মানে হচ্ছে বিজি সমান্তরাল এইচসি। এখন চতুর্ভুজ বিজিসিএইচ এর বিজিসিএইচ এর কি পেলাম, এফজি জিসি, দেখো জিসি, এটা জিসি সমান্তরাল বিএইচ একটা পেলাম, জিসি সমান্তরাল বিএইচ এবং আর একটা কি পাচ্ছি, বিজি সমান্তরাল এইচসি, রাইট। সুতরাং বিজি সিএইচ একটি সামান্তরিক, যেহেতু সামান্তরিকের কর্ণ দুটি বা কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং দেখো বিডি ইকুয়ালস টু ডিসি এবং জিডি ইকুয়ালস টু ডিএইচ। যেহেতু বিডি ইকুয়ালস টু ডিসি, সুতরাং ডি হলো কার মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু যদি হয় তাহলে এ বিন্দু আর বিপরীত বাহু বিসির মধ্যবিন্দু ডি আমরা যোগ করেছি, সুতরাং এডি হলো, এডি একটি মধ্যমা, সুতরাং মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণিত। বাস, তো ক্লাস 9 প্রত্যেকটা থিওরেম আমরা প্রুফ করে ফেললাম। দেখো আমি পুরোটা আর একবার বলে দিচ্ছি, খুব ভালোভাবে শোনো। যারা জিওমেট্রিটা ভীষণ ভালো বোঝো তাদের কাছে এই ক্লাসটা রিভিশনের কাজ করবে, আর যারা একটু বিগিনার্স লেভেলে আছো, যে বুঝতে একটু অসুবিধা হয়, তারা একদম প্রথম থেকে সুন্দরভাবে আর একবার দেখে নাও। উপপাদ্য 30 বলেছে কি, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তা আমি কি বললাম, ত্রিভুজের মধ্যমা কাকে বলে, কোনো বিপরীত বাহুর মধ্যবিন্দুর সঙ্গে তার যে শীর্ষবিন্দু বিপরীতে রয়েছে তাদের সংযোজক সরল রেখাংশকে বলা হয় মধ্যমা। এখানে আমার প্রদত্ত সেকশনে কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর এইটা আর এইটা মানে হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু ই, সেক্ষেত্রে বিই আর সিএফ দুটো মধ্যমা আমরা পাচ্ছি যারা পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার এ আর জি যুক্ত করে তাকে বর্ধিত করলাম, সেই বর্ধিতাংশ বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এইটুকু হচ্ছে আমার প্রদত্তের বিষয়। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে এডি বিই সিএফ এরা হচ্ছে সমবিন্দু, অর্থাৎ কি, অর্থাৎ ডি, দুটো তো মধ্যমা বলাই আছে। এখন আমি যদি প্রমাণ করতে পারি যে এডি হচ্ছে আর একটা মধ্যমা, তাহলেই আমাদের যে প্রামাণ্য যে বিষয়টা রয়েছে যে এটা মধ্যমা তিনটি সমবিন্দু, তাহলেই এটা প্রমাণিত হয়। ক্লিয়ার?
এবার এটার জন্য আমাদের একটু অঙ্কন করে নিতে হচ্ছে। আমরা কি অঙ্কন করছি? জিডিকে এমনভাবে বর্ধিত করি যাতে এজি ইকুয়ালস টু জিএইচ হয়। তারপর কি করব? বি আর এইচ যুক্ত করব, সি আর এইচ যুক্ত করব। এইটুকু হচ্ছে আমাদের অঙ্কনের পার্ট। হলো। এইবার আসি প্রমাণে। এর আগে যে আমরা উপপাদ্য প্রমাণ করেছি সেখানে আমরা প্রমাণ করেছি যে কোনো একটা ত্রিভুজ তার যদি যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা আমরা নিই, সেই সরল রেখাংশটি ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এখানে আমাদের মাপটার কোনো প্রয়োজন নেই, মানে অর্ধেক যে হয় সেটা এখানে কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি না। এখানে জাস্ট আমরা নেব হচ্ছে সমান্তরালের পার্ট। তো এখান থেকে দেখো এটার মধ্যবিন্দু এ বির মধ্যবিন্দু এফ, এটা কি? এটা বলা আছে, এটা প্রদত্ত। আর এ এইচ বাহুর মধ্যবিন্দু জি, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। সুতরাং এফ জি সমান্তরাল হচ্ছে বি এইচ। আবার এসি এইচ এর ক্ষেত্রে একইভাবে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এ এইচ এর মধ্যবিন্দু হচ্ছে কি? এ এইচ এর মধ্যবিন্দু হচ্ছে জি। এটার হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু এফ, আর এটার হচ্ছে জি। তাহলে সেক্ষেত্রে কি হলো? এখানে পেলাম জিই হচ্ছে সমান্তরাল এইচ সি। দুটোকে আমি 1 আর 2 নম্বরভাবে লিখে রাখলাম। এখন 1 আর 2 থেকে পাই কি? পাই এফ জি সমান্তরাল দেখো বিএইচ। এখন ছবিতে দেখো এফ জি যদি বিএইচ এর সমান্তরাল হয় তার মানে কি? তার মানে হচ্ছে এফসি এই গোটা সরলরেখাটা এর সমান্তরাল। তার মানেই হচ্ছে জিসি সমান্তরাল হচ্ছে বিএইচ। একইভাবে জিই সমান্তরাল দেখো জিই সমান্তরাল এইচসি, তার মানেই হচ্ছে পুরোটা বিই সমান্তরাল এইচসি, বিজি সমান্তরাল এইচসি। এখানে আমরা জিনিসগুলো বের করে রাখলাম। তারপরে চলে যাচ্ছি এইখানে চতুর্ভুজ বি জি সি এইচ এর দেখো কি পাচ্ছি? জিসি, জিসি মানে এই বাহুটা, জিসি সমান্তরাল বিএইচ, বিজি সমান্তরাল এইচসি। আচ্ছা, আমরা কি শিখেছি যে কোনো চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি পরস্পরের সমান্তরাল হয় সেক্ষেত্রে চতুর্ভুজটি কী হবে? একটি সামান্তরিক হবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু দুটো সমান্তরাল বাহু জোড়া এখানে পাওয়া যাচ্ছে, বিপরীত বাহুগুলো সমান্তরাল, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে বিজিসিএইচ একটা সামান্তরিক প্রমাণিত হলো। আবার সামান্তরিকের যখন ধর্ম প্রমাণ করেছি তখন আমরা একটা উপপাদ্য প্রমাণ করে এসেছি যে সামান্তরিকের যদি কর্ণ, দুটো কর্ণ আমি টানি, একটা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো এক্ষেত্রে দেখো এই যে সামান্তরিক আমরা পেলাম বিজিসিএইচ, এর একটা কর্ণ কি? একটা কর্ণ হচ্ছে বিসি আর একটা কর্ণ হচ্ছে জিএইচ। এরা দেখো পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে এটা যদি সামান্তরিক প্রমাণিত হয়ে গেল, প্রমাণ করলাম এটা সামান্তরিক, সেক্ষেত্রে এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো যুক্তি এখানে লিখে দিয়েছি যে যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং বিডি ইকুয়ালস টু ডিসি আর জিডি ইকুয়ালস টু ডিএইচ। এখানে এই পার্টটা আমাদের লাগছে না, এই পার্টটা আমাদের লাগছে। যেহেতু বিডি ইকুয়ালস টু ডিসি, বিডি ইকুয়ালস টু ডিসি, এ কথার মানে কি? বিডি ইকুয়ালস টু ডিসি, এটা সমান। এই কথার মানে কি? এ কথার মানে হচ্ছে ডি বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি হলো বিসির মধ্যবিন্দু। তাহলে ডি যদি মধ্যবিন্দু হয় তাহলে বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু কে? এ। তাহলে এ আর ডি যদি দেখতে পাচ্ছি এডি, এডি তাহলে কি হলো? এডি হলো ত্রিভুজটির একটি মধ্যমা। তাহলে বিই আর সিএফ এরা তো আগেই দুজন মধ্যমা ছিল, দুটি মধ্যমা ছিল, আর আমরা এখানে প্রমাণ করলাম এডিও একটি মধ্যমা যেটা জি বিন্দু দিয়ে গেছে। জিটাই তো সমবিন্দু, এই বিন্দুতেই তারা মিলিত হয়েছে। সুতরাং এই মধ্যমা তিনটি সমবিন্দু উপপাদ্যটি প্রমাণিত হলো। ওকে, তো আজকে এই ক্লাসে আমরা ক্লাস 9-এর যাবতীয় উপপাদ্য কমপ্লিট করলাম। লাস্ট উপপাদ্য পড়লাম। যারা আমার ক্লাসে প্রথম তারা প্লিজ এর আগের উপপাদ্যগুলো দেখে নিও আগের ভিডিওগুলো থেকে। আর যারা নতুন তারা তো, যারা পুরনো তারা তো দেখবেই। আর একটা কথা, সেটা হচ্ছে দেখো উপপাদ্য প্রমাণ করার কিছু নিয়ম আমি প্রথম দিন থেকেই বলে আসছি। আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে একটা উপপাদ্য কী করে প্রমাণ করতে হয় সেটা ইন ডিটেলস আলোচনা করে দেওয়া আছে। তো তোমরা প্লিজ ওটা দেখো, ফলো করো। আর আমার ক্লাসটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানাও যে কোথায় বুঝতে পেরেছো বা কোথায় অসুবিধা আছে। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমি অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে লিখে জানাও। আমি অবশ্যই আরেকটা ডাউট ক্লিয়ারেন্সের যে ক্লাস হয় সেটা অ্যারেঞ্জ করে আমি আরেকটা ভিডিও পোস্ট করব। ওকে, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ এরপরে যাবতীয় উপপাদ্যগুলো সংক্রান্ত যে প্রয়োগগুলো হয় সেগুলো আমরা শিখব। এছাড়াও শুধু তো জিওমেট্রি নয়, জিওমেট্রির সাথে সাথে ক্লাস 9-এর যে ম্যাথমেটিক্সের আরও যে পার্টগুলো রয়েছে সেটাও আসবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
এটা ভীষণ ভাইটাল। সাবস্ক্রাইব করলে পরের ভিডিওগুলো যখন আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমাদের পড়তে সুবিধা হবে, পুরো জিনিসটা এক জায়গায় থাকবে। আর রোজ যেটা বলি আজকেও বলবো, যেটা হচ্ছে জিওমেট্রি লেখার কিছু সিস্টেম আছে। সেই সিস্টেম আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে যেমন বলা আছে, প্রত্যেকটা ক্লাসের শেষে আমি আরেকবার করেও বলি যে আমরা জিওমেট্রিটা প্র্যাকটিস করব কিভাবে। বুঝে তো গেলাম, কিন্তু বুঝে যদি খাতাটা বন্ধ করে রেখে দিই তারপরে তো ওটা লেখা যাবে না। এর কিছু সিস্টেম আছে। তো একদম এখান থেকে এত পর্যন্ত যেভাবে আমি লেখালাম, তোমরা সর্বপ্রথম একটা খাতার মধ্যে পুরোটাকে লিখে নাও। লেখার পরে তুমি আমার ভিডিওটা দেখে তো বোঝো, তা যদি মনে হয় যে খাতা থেকে পড়তে সুবিধা হবে তো খাতা থেকে বোঝো, যেটা তোমার কমফোর্টেবল হবে সেখান থেকে তুমি বুঝে নাও। বোঝা হয়ে গেলে ওই খাতাটা বন্ধ করে রেখে আরেকটা খাতায় না দেখে পুরো উপপাদ্যটা লিখতে শুরু করো। দেখো কতদূর নিজে নিজে লিখতে পারছো। যদি মনে হয় যে লজিক কোথাও গিয়ে গন্ডগোল হয়ে গেছে, কোথাও মনে পড়ছে না, তো প্লিজ খাতাটা একবার খুলে দেখে নাও যে কেন লিখতে পারলে না, কোথায় অসুবিধাটা হলো, সেটা দেখে নিয়ে আবার খাতা বন্ধ করে লেখো। এইভাবে একবার, দুবার, তিনবার, চারবার হয়তো আটকাবে, তারপরে আর আটকাবে না। তারপরে তোমরা না দেখে হুবহু জিনিসটা নিজেরাই লিখতে পারবে। তো এটাই আমার এইম, যে জিওমেট্রিটা তোমরা ঠিকভাবে শেখো যাতে তোমাদের সমস্ত জায়গায় সুবিধা হয়। শুধু তো ক্লাসের পরীক্ষা না, এই জিওমেট্রির বিভিন্ন প্রয়োগ আমরা ভবিষ্যতে যখন কোনো কম্পিটিটিভ এক্সামে যাবে সেখানেও এগুলোর ইউজেজ আছে। এছাড়া পরিমিতি, এটার কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরিমিতির অঙ্ক করতেও আমাদের অনেক সুবিধা হয়। ওকে, আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট বলে রাখি, এটার রিলেটেড। এই পয়েন্ট, এই যে জি, এই জি বিন্দুটাকে বলা হয় ভার কেন্দ্র। ওকে, এটাকে বলা হয় ভার কেন্দ্র। কেন না, এখানে দেখো, এটা তো 2, এটা 1, 2:1 রেশিওতে এটাকে ভাগ করে। এইটুকু হচ্ছে 2, এটা 1, এটা মিড পয়েন্ট আছে, তো এটাকে বলা হয়। সো ঠিক আছে, এটার জন্য আমি পরে আর একটা ক্লাস নিয়ে নেব। এটা এই মুহূর্তে এটা দরকার নেই, এটা জাস্ট বললাম জেনে রাখার জন্য। এই মুহূর্তে এটার প্রয়োজন নেই। তোমরা উপপাদ্যটাই ভালোভাবে দেখো, আর দেখো কোথায় কি বুঝতে অসুবিধা হচ্ছে, প্লিজ কমেন্ট করে জানাও। ওকে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস, বিকজ all the theorems are completed in class 9. Okay, chalo, thank you.